নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা, আদালতের পর্যবেক্ষণ। কুয়েটের শিক্ষা কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত, বন্ধ রাজনৈতিক কর্মকাণ্ড। বরিশাল মেডিকেলে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন। শিক্ষাঙ্গনে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে, দাবি ছাত্রদলের। ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই কাম্য নয়, বললেন ফখরুল। এবং ব্যয়বহুল হওয়ায় দেশে শিশুর ক্যান্সার চিকিৎসায় নিঃস্ব হচ্ছে বহু পরিবার। তহবিল গঠন সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া ও গিয়াসউদ্দিন আল মামুন সহ ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। রায়ের পর্যবেক্ষণে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন আদালত। অন্যদিকে রায়ে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টার। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালে চার্জশিট প্রদান ও ২০২৩-এ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলা চলাকালীন মৃত্যুবরণ করায় ৩ আসামির নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। ৬৮ জনের মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ ও দুপক্ষের যুক্তিতর্ক শেষে খালেদা জিয়া সহ সব আসামি নির্দোষ প্রমাণিত হয়। খালাসের রায় দেয় আদালত। বিএনপি সরকার ক্ষমতায় আসলো ১/১০/২০০১ সালে। এর আগে নাইকোর যে দুর্নীতি যা হয়েছিল সব শেখ হাসিনা সরকার আমলে হয়েছিল। শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে শেখ হাসিনা নাইকো মামলায় বেগম জিয়াকে ফাঁসিয়েছেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। তারই ফলশ্রুতিতে শেখ হাসিনা ওয়াজেদ ওনার বিরুদ্ধে অভিযোগ যা ছিল তা খারিজ করে দিলেন, বাতিল করে দিলেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সময় যে কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টটা শুধু পারফর্ম করছিলেন। তার জন্য বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হয়েছিল। নাইকো দুর্নীতি মামলায় হয়রানি ও সম্মানহানির ঘটনায় ক্ষতিপূরণ এবং তৎকালীন দুদক কর্মকর্তাদের বিচার চেয়ে আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী। রাষ্ট্রীয়ভাবে তাকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষা কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। বন্ধ থাকবে সব রকম রাজনৈতিক কর্মকাণ্ড। জরুরি সিন্ডিকেট সভায় আজ এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই আবাসিক হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষক সংকট সমাধানের দাবিতে শিক্ষার্থীদের ডাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মঙ্গলবারের সংঘর্ষের পর ৫ দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা সহ সব একাডেমি ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে বুধবার জরুরি সভা করে সিন্ডিকেট। এতে শিক্ষা কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা সহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত আসে। পাশাপাশি জড়িতদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা এবং আহতদের চিকিৎসা সহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংঘর্ষের ঘটনা তদন্তে অধ্যাপক এম.এম.এ হাশেমকে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কুয়েট শাখা ছাত্রদল। লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, হামলার জন্য ছাত্রদল দায়ী নয়। ক্লাস শেষে
অতি সাধারণভাবেই মিছিলটির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতে তেড়ে গিয়ে হামলার সূচনা করেন। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে সেই এলাকায় চলে ন্যাক্কারজনক সহিংসতা, যা কোনোভাবেই কাম্য নয়। সেই সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আপনারা দেখতে পেয়েছেন। তবে তাদের কেউই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত নয়। গত কয়েকদিন ধরে কুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ছাত্র দলের কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। সোমবার তারা ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে। পরদিন সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে মিছিল বের করে। নিরাপত্তা আমরা নিরাপত্তা ঝুঁকিতে ভুগছি, কারণ আমাদের যে প্রশাসন সেটা খুবই মেরুদণ্ডহীন প্রশাসন। তারা আমাদের জন্য কোনো প্রকার সেফটি সিকিউরিটি কোনো কিছু ব্যবস্থা রাখতে পারেনি। পরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এখন বর্তমান যে পরিস্থিতি, এখন আপনারা দেখতে পাচ্ছেন শান্ত, দোকানপাট যারা কালকে বন্ধ ছিল স্থানীয় দোকানপাট তারা করছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত পরিস্থিতি, এবং আমরা চাই না এই পরিস্থিতি কোনো কারণে আবার খারাপের দিকে যায়। এদিকে শিক্ষক সংকট সমাধানের দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের পর হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কের একাংশ অবরোধ করে শিক্ষার্থীরা। আমাদের 334 জন শিক্ষক থাকার কথা, সেখানে 161 জন টিচার রয়েছে এবং 173টি পদ খালি। আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি দিয়েছি এবং আন্দোলনের এই যে কন্টিনিউয়াস বা এই ধারাবাহিকতা চলমান থাকবে এই ঘোষণা আমরা আজকে করে দেব। এখানে টিচার সংকট, টিচার থাকার কথা 334 জন, আর আমাদের দেখা যায় যে প্রত্যেকটা ডেপতে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, আমাদের থার্ড ফেজে কমমেড, প্রত্যেকটা টিচার একবারে সংকট। দাবি আদায়ে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। অন্তর্বর্তী সরকার পক্ষপাতিত্ব করলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী খামারবাড়িতে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ছাত্রদল নেতারা বলেন, শিক্ষাঙ্গনে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা মহানগরের নতুন সদস্য সংগ্রহ, পুরনো সদস্য নবায়ন ফর্ম বিতরণের পাশাপাশি গণ-অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। ছাত্রদল নেতাদের অভিযোগ, অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে বিভিন্ন জায়গায় ছাত্রদলের বিপক্ষে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী নামধারী একটি মহল। কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের কর্মকাণ্ডকে যাতে ব্যাহত করতে না পারে। পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন ইউনিটে অনুপ্রবেশের চেষ্টা করছে উল্লেখ করে তারা বলেন, শিক্ষাঙ্গনে নতুন ফেসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। সেই আওয়ামী লীগ বিভিন্নভাবে দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজ করার মাধ্যমে তারা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যারা এই দেশের পতাকা নিয়ে বিরোধিতা করেছে, তারা যদি আজকে এই দেশের দেশপ্রেমিক সাজতে চায়, ওই সমস্ত লোকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতায় মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। আমরা দেখছি যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পলাতকদের পুনর্বাসন চেষ্টা কাম্য নয়। ১/১১ মতো কিছু ঘটনার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। দল গঠন করবে, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
দেশে ক্যান্সার আক্রান্ত শিশুর পর্যাপ্ত চিকিৎসা নেই। যেটুকু আছে তাও সাধ্যের বাইরে হওয়ায় সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। ব্যয় সামলাতে না পেরে প্রায় 40% ক্যান্সার রোগীর পরিবার মাঝপথে চিকিৎসা ছেড়ে দিচ্ছে। মহাখালী ক্যান্সার হাসপাতালে আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবসের আলোচনায় এসব তথ্য উঠে আসে। ব্যয়বহুল রোগটির চিকিৎসায় সরকারিভাবে তহবিল গঠন সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও স্বজনরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। বছরে গড়ে 13,000 হিসাবে গেল এক দশকে দেশে অন্তত 1,30,000 শিশু ক্যান্সারে আক্রান্ত হয়েছে। 2024 সালে কেবল জাতীয় ক্যান্সার হাসপাতালে অনূর্ধ্ব 4 বছর বয়সী 8,000, 5 থেকে 14 বছর বয়সী 15,000 এবং 16 থেকে 24 বছর বয়সী প্রায় 12,000 নতুন ও পুরাতন রোগী ক্যান্সারের চিকিৎসা নিয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে দেশে ক্যান্সার রোগের চিকিৎসা ব্যয় সর্বনিম্ন 81,000 টাকা থেকে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত হতে পারে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে। আমার সয় সম্বল যতটুকু আছে সবকিছু বিলীন করি। 2.5 লাখ থেকে 3 লাখের মতো লইব একটা খরচ হয়েছে। এখন আর আমি আগে দিয়া যাইতে পারি না, আর খরচটা আর চালাইতে পারি না। 9 লাখ টাকা খরচ করে ফেলেছি, এখনো চিকিৎসা চলতেছে। চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাব সহ নানা কারণে অনুন্নত দেশে ক্যান্সার রোগ ভালো হওয়ার সম্ভাবনা 30% কম। ট্রেনিং ডাক্তার দেখছি, সব রোগী মারা যাও, আমরা ছিলাম কিলার, এখন হয়েছে আমরা কিউরার। অনেকেই রোগ ধরার পরেও সরাসরি চলে গেছেন, এর সংখ্যা কিন্তু কম নয় আমাদের দেশে। বিশেষজ্ঞরা বলছেন যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় তাহলে 90% বেশি ক্যান্সার রোগ নিরাময় সম্ভব। উন্নত বিশ্বে যত রোগী আছে তাদের শতকরা 80% ভালো হয়ে যাচ্ছে, আর আমাদের মতো গরিব দেশে যত রোগী আছে শতকরা 20% ভালো হচ্ছে। এই ক্যান্সার রোগীদের পকেট থেকে খরচ করে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না। এক্ষেত্রে সরকারের পাশাপাশি আমরা আহ্বান জানাই যে সব আমাদের দেশে যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি আছে, যাতে ধনী লোক আছে বা ধনী কোম্পানি আছে, তারা যদি আমাদের সাহায্য করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে প্রায় 15 লাখ ক্যান্সার রোগী রয়েছে এবং প্রতি বছর 1.5 থেকে 2 লাখ নতুন রোগী শনাক্ত হয়। আমাদের চেষ্টা যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমরা সেভাবে চেষ্টা করি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 26 জুন শুরু হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা, চলবে 10 আগস্ট পর্যন্ত। এর পরদিন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। আজ এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। পরীক্ষা শুরু 30 মিনিট আগে শিক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিশাল বাজার থাকার পরও সিন্ডিকেটের কারণে থমকে আছে মালয়েশিয়ার শ্রমবাজার। পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে 2 দফায় বন্ধ হয়ে যায় বাজারটি। বিশেষজ্ঞরা বলছেন সংকট সমাধানে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রমশক্তি খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। বাংলাদেশ থেকে 1978 সালে প্রথমবারের মতো মালয়েশিয়া যায় মাত্র 23 জন শ্রমিক। বর্তমানে সেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা 14.5 লাখেরও বেশি। শতকরা হিসেবে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজারের পরিমাণ কম বেশি 9%। আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেট, দুর্নীতি ও অনিয়মের কারণে 2018 সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এই 3 বছর পর কর্মী প্রতি 78,900 টাকার চুক্তিতে বাজার উন্মুক্ত হলেও নেওয়া হতো প্রায় 5.5 লক্ষ টাকা। খরচ তো 5 লাখ টাকা মতো। আমরা খালি শুনি, কাজের মতো তা না। মামাই নিতেছে বলতে ব্যাংকা নিতেছে, এজেন্সি নিতেছে, টিকিট মিকেট মিলে সব মিলে 5 লাখ টাকার মতো লাগতেছে। জনগণের সাথে প্রতারণা করে অধিক পরিমাণে টাকা নিচে আত্মসাৎ করেছে, এটার জন্য ক্ষতিগ্রস্ত আমরা। অভিযোগ আছে 2022 থেকে 2024 সালে মে পর্যন্ত 4,94,180 জন কর্মীর কাছ থেকে সিন্ডিকেট হাতিয়ে নেয় 20,000 কোটি টাকা। মালয়েশিয়ার শ্রমবাজারকে ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 3 সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী ও বেনজির আহমেদ। সিন্ডিকেটের মূল হোতা হিসেবে যুক্ত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন বাইরের সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ও বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়া নাগরিক দাতুশ্রী নূর আমিন। বিগত সরকারের সর্বোচ্চ লেভেল থেকে সিন্ডিকেটকে সাপোর্ট দেওয়া হয়েছিল এবং সিন্ডিকেটটা করেছিল সাবেক সরকারের মন্ত্রী, বেশ কয়েকজন এমপি ছিল। এই সিন্ডিকেশনটা মালয়েশিয়া বাংলাদেশি এবং বংশোদ্ভূত
আমিন নূর সেখানে করেন। বাংলাদেশে নিয়ন্ত্রণ করেন রুহুল আমিন স্বপন, বায়রার সাবেক মহাসচিব ছিলেন। 1,52,000 টাকা করে প্রত্যেকটা কর্মীকে অতিরিক্ত শুধু সিন্ডিকেটকে দিতে হয়েছে। অনিয়মের জন্য বাংলাদেশের উল্লেখযোগ্য এই শ্রমবাজারের দরজা বারবার কেন বন্ধ হচ্ছে তা অনুসন্ধানের প্রয়োজন সর্বোচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন। মালয়েশিয়ান সরকারের সাথে যৌথভাবে উদ্যোগ নিয়ে যদি মালয়েশিয়াতেও সে তদন্ত চালানো যায়। মানব পাচার বা অভিবাসনের ক্ষেত্রে যে আইনগুলো আছে সেগুলোর যথাযথ প্রয়োগ নাই, মামলা হয় না, মামলা হলেও মামলার কোনো রকম সুরাহা আমরা দেখি না, দীর্ঘসূত্রিতা হয়, অন্যান্য মামলার ক্ষেত্রেও যেমন হয়। মালয়েশিয়াতে যারা এই অবৈধ প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছে তাদের ব্যাপারে তো বাংলাদেশের আইন দিয়ে কোনো রকম কিছু করা যাবে না। সংকট সমাধানে মালয়েশিয়া সরকারের সাথে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মালয়েশিয়ান সরকারের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে গত 10 বছরের মালয়েশিয়ায় অভিবাসন সেক্টরের একটা মূল্যায়ন করা যেতে পারে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের চুক্তিতে কি থাকা দরকার। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির চতুর্থ প্রধান গন্তব্য মালয়েশিয়া। 2020-21 অর্থ বছরে দেশে রেমিটেন্স প্রবাহের প্রায় 10% এসেছে দেশটি থেকে। 2021-22 অর্থ বছরে তা প্রায় অর্ধেকে নেমে $1.02 বিলিয়ন দাঁড়ায়। পরের অর্থ বছরেও অব্যাহত ছিল এই নিম্নমুখী প্রবণতা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। সময় ফুরিয়ে আসার সঙ্গে পাঠক ক্রেতার ভিড় বাড়ছে অমর একুশে বইমেলায়। প্রকাশনার পাশাপাশি বেচাকেনাও বেড়েছে। বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মনিরুল ইসলাম, তার কাছে জানবো আজকের চিত্র। মনির, আজকে তো বইমেলার 19তম দিন। এই 19তম দিনে এসে কেনাবেচা বা নতুন প্রকাশনা সহ বইমেলার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। যেটা আমার হাতে খুবই চমৎকার একটি বই রয়েছে। আসলে আমরা আজকে যখন মেলায় ঢুকলাম তখন কিন্তু এই যে বিশেষ করে একটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যে একটি মেলা হতে পারে, অনেক বড় একটি মেলা হতে পারে, তার প্রমাণ কিন্তু আমাদের বাঙালি জাতি দেখিয়েছে। তো আমার হাতে যে বইটি রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম কানুন। আসলে যেদিন আপনি জানেন যে ভাষা রিলেটেড বইয়ের কাটতি কিন্তু মেলায় কম, যার কারণে এই বইগুলো খুব কম আসে মেলায়, যেটি আমাদের মাতৃভাষার চেতনার সাথে খুবই সাংঘর্ষিক। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সামনে একজন ভাষাবিদ আছেন, রাশেদ চৌধুরী, অর্থাৎ এই বইয়ের লেখক। ওনার কিন্তু শুধু এই রিলেটেড ভাষা রিলেটেড চারটি বই রয়েছে। আমরা তার সাথে কথা বলতে চাই। স্যার, আপনাকে স্বাগত বইমেলার মোহনায়। তো আমরা আসলে যে মেলার যে দুঃখজনক যে হতাশাজনক বিষয়টি, সেটি হচ্ছে আমরা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে একটি মেলা সৃষ্টি হলো, গোড়াপত্তন হলো, কিন্তু ভাষা আন্দোলনের ভাষা সংশ্লিষ্ট বইয়ের সংখ্যাই কম। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি ভাষা সংক্রান্ত যে বইগুলো সেগুলোর পাঠকপ্রিয়তা আছে। তো ভাষা বিষয়টা একটু কঠিন স্বাভাবিকভাবেই, তবে সেই বিষয়গুলোকে সহজভাবে যদি উপস্থাপন করা হয় তাহলে পাঠকদের কাছে সেটি সহজবোধ্য হয় এবং পাঠকদের কাছে সেটি জনপ্রিয়তা লাভ করে। এবং শুদ্ধ বাংলা বানানে লেখা এবং শুদ্ধ বাংলা উচ্চারণে প্রমিত রীতিতে কথা বলা, এই দুটোই যেহেতু অত্যন্ত জরুরি, সুতরাং পাঠকদের কাছে এই বইগুলো অত্যন্ত আকর্ষণীয় বলে আমি মনে করি। আপনার বই সম্পর্কে একটু জানতে চাই, আর বিশেষ করে যে আমরা নতুন একটি বাংলাদেশের কথা বলছি, তো এই নতুন বাংলাদেশে এই বই মেলায় কতটা মাতৃভাষার চর্চা, বায়ান্নর যে চেতনা সেটা চর্চা হতে পারে? আমার ভাষা বিষয়ে আমি এ পর্যন্ত 4টি গ্রন্থ আমার প্রকাশিত হয়েছে, যার মধ্যে একটি রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম কানুন, যেখানে আমাদের উচ্চারণ তত্ত্বের খুব সহজবোধ্য ব্যাখ্যা করা হয়েছে। আরেকটি বিষয় আছে বাংলা বানানের নিয়ম কানুন, এটা আরেকটি বই, যেখানে আমাদের বানান তত্ত্বের সব নিয়মগুলোকেই অত্যন্ত সহজভাবে বিশ্লেষণ করা হয়েছে। আমার লেখার একটি প্রধান প্রবণতাই হচ্ছে সহজভাবে বিশ্লেষণ করা। তো আমি বাংলা উচ্চারণের নিয়ম কানুন বইটিতে উচ্চারণের যেমন সহজভাবে ব্যাখ্যা করেছি, বাংলা বানানের নিয়ম কানুন বইটিতে বানান তত্ত্বকেও এভাবে বানানের নিয়মগুলোকে সহজভাবে ব্যাখ্যা করেছি। আরেকটি বই আমার আছে যার নাম বাংলা কি লিখবো কেন লিখবো। লিখতে গিয়ে অনেক শব্দে আমাদের বিভ্রান্তি হয়। আপনার বইয়ের গল্প আরেকদিন শুনবো, আমাদের সময় স্বল্পতা।
জেরিন, আসলে বলছিলাম যে বইমেলায় কিন্তু প্রতিদিনই নিত্য নতুন বই আসছে। এই মুহূর্তে এই পর্যন্ত কিন্তু প্রায় 1800 নতুন বই এই মেলায় প্রকাশ হয়েছে এবং পাঠকরা আসছেন, দর্শনার্থীদের বই কিন্তু কিনছেন। সব মিলিয়ে আমার কাছে এই ছিল বইমেলা থেকে সবশেষ পরিস্থিতি। মুনির, আপনাকে ধন্যবাদ। দেশের বাইরে খবর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া ইউএস অ্যাটর্নিদের বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 94টি কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টে 93 জন ইউএস অ্যাটর্নি বর্তমানে কর্মরত আছেন। এদিকে ভারতের জন্য নির্ধারিত $21 মিলিয়ন সহায়তা বন্ধের আদেশ দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে অটো আমদানি, ফার্মাসিউটিক্যালস এবং সেমি কন্ডাক্টর পণ্যে 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বাইডেনের নেতৃত্বাধীন বিচার বিভাগ তাকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করেছে, এমন অভিযোগে ক্ষমতা গ্রহণের পরই বিচার বিভাগ সংস্কারের পদক্ষেপ নেন ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সকল ইউএস অ্যাটর্নিদের বরখাস্তের আদেশ দেন তিনি। এর আগে পূর্ব সতর্কতা ছাড়াই 20 জন অভিবাসন বিচারককে বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, গত 4 বছরে মার্কিন বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে বেশি রাজনীতিকরণ হয়েছে। এজন্য তিনি বাইডেন আমলে নিয়োগ পাওয়া সকল অ্যাটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের 94টি কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টের 93 জন ইউএস অ্যাটর্নি আছেন। এক অ্যাটর্নি একটি ডিস্ট্রিক্ট কোর্টের দায়িত্বে থাকেন। প্রতিটি ডিস্ট্রিক্টে অ্যাটর্নিরা কেন্দ্রীয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। গত বছরের নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বাইডেনের আমলে নিয়োগ পাওয়া কয়েকজন অ্যাটর্নি পদত্যাগ করেন। সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্প মোদি বৈঠক হলেও ভারতের জন্য তা সুবিধা নিয়ে আসতে পারেনি। যুক্তরাষ্ট্র থেকে চড়া মূল্যে তেল কেনার নির্দেশনার পর এবার ভারতের জন্য নির্ধারিত $21 মিলিয়ন সহায়তাও বন্ধের আদেশ দিয়েছেন ট্রাম্প। ভারতের ভোটারদের বুথমুখী করতে এ অনুদান দিত যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এ অনুদান বাতিলের ঘোষণা দেয়। এদিকে অটো আমদানি, ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টর পণ্যে 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাড়ির ওপর নতুন শুল্ক 2 এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানান তিনি। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ন্যায্য পাওনা ফিরে পাওয়ার লড়াইয়ে এ ধরনের সিদ্ধান্ত বলেও জানান ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।